নান্টু ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরে এসেছে। বিয়ের কথাবার্তা হবে, পরনে ভালো কাপড় থাকা দরকার। নান্টুর মুখ হাসি হাসি হলেও তার মন সাংঘাতিক খারাপ। মন খারাপের দুটি বড় কারণের একটা হচ্ছে অর্ণবের জ্বর। ময়মনসিংহ থেকে সে জ্বর নিয়ে ফিরেছে। শর্মিলার কাছ থেকে টেলিফোনে এর বেশি কিছু জানা যায়নি। কত জ্বর, ডাক্তার এসেছে কিনা, এইসব কিছু জানার আগেই শর্মিলা বলল, টেলিফোন একবার ধরলে তো তুমি ছাড়তে চাও না, এখন তোমার সঙ্গে বকবক করতে পারবো না, রাখি কেমন, বলেই সে টেলিফোন রেখে দিল। এরপরে নান্টু খুব কম হলেও 100 বার টেলিফোন করেছে, কেউ রিসিভার তোলেনি, শুধুই এনগেজ টোন। নান্টুর ধারণা শর্মিলা লাইন খুলে রেখেছে। বিয়ের আলাপটা শেষ হলেই নান্টু ছেলেকে দেখতে যাবে। আলাপ কখন শেষ হয় সেটাই আসল কথা। বিয়ের আলাপ হলো রবারের মতো, শুধুই লম্বা হয়। রবার লম্বা হতে হতে একসময় ছিঁড়ে যায়। বিয়ের আলাপ ছেড়ে না, লম্বা হতেই থাকে হতেই থাকে। ছেলের অসুস্থতা ছাড়াও অন্য একটা ব্যাপারে নান্টুর মন খারাপ। সে 600 টাকা অ্যাডভান্স দিয়েছিল এফডিসি গেট থেকে একজন ভদ্র চেহারার মহিলা এবং 2টা বাচ্চা ভাড়া করে আনতে। কথা পাকা হয়েছিল, সকাল 8টা থেকে তারা অফিসের সামনে চায়ের দোকানে বসে থাকবে। নান্টু অবস্থা বুঝে ব্যবস্থা করবে। অন্যরাও তাদের পরিবার পরিজন নিয়ে চায়ের দোকানে আসবে। কেউই আসেনি। অন্যরা আসেনি, তার যুক্তি আছে, চাকরি ফেরত পেয়েছে, আন্দোলনের আর দরকার কি। কিন্তু তার কাছ থেকে যে অ্যাডভান্স 600 টাকা নিয়ে গেছে সেই লোকজন কোথায়? ঠকবাজদের যন্ত্রণায় মনে হয় এই দেশে বাস করা যাবে না। হারামজাদা দালালটার কত বড় বড় কথা, একদিনের বাচ্চা চাইলে একদিনের বাচ্চা পাবেন, নাড়ি কাটা হয় না এমন বাচ্চা চান তাও পাবেন, ফিল্মের লাইন বলে কথা। বাঘের দুধ অনেকেই জোগাড় করতে পারবে, ফিল্মের লোক বাঘের দুধ থেকে সর তুলে সেই সরে ঘি বানিয়ে নিয়ে আসবে। বাঘের ঘি কোনো ব্যাপার না, আপনি চাইলে 300 গ্রাম বাঘের ঘি দিয়ে যাব, খেয়ে দাম দেবেন। চাকরি চলে গেছে তাতে নান্টু যতটা মন খারাপ করেছে তার চেয়ে বেশি মন খারাপ করেছে একটা লোক তাকে বোকা বানিয়ে 600 টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে এই দুঃখে। ঘরে কাজের লোক নেই। রাহেলা নিজেই চা বানিয়ে নিয়ে গেলেন, 2 কাপ চা, তার নিজের জন্যও 1 কাপ। চা খেতে খেতে তিনি কিছুক্ষণ গল্প করবেন, ভেতরের কোনো খবর বের করা যায় কি না। নান্টু ছেলেটা ফরহাদের বেশ ভালো বন্ধু। ফরহাদ মাঝে মধ্যে তার সঙ্গে রাত কাটাতে যায়। বিয়েটিয়ে নিয়ে ফরহাদ নিশ্চয়ই বন্ধুর সঙ্গে অনেক গল্প করেছে। কেমন আছো বাবা? নান্টু উঠে এসে পা ছুঁয়ে সালাম করল। রাহেলা খুশি হলেন। এই ছেলের সঙ্গে তার যতবার দেখা হয়েছে সে পা ছুঁয়ে সালাম করেছে। তার নিজের 2 ছেলে ঈদের দিনেও সালাম করে না, একজন তো ঈদের নামাজই পড়ে না। নান্টু বলল, ফরহাদ আজ বিকেলে আমাকে আসতে বলেছে, বিয়ের আলাপ হবে। ফরহাদ গেছে কোথায় জানেন? রাহেলা বলল, বাবা আমি কিছুই জানি না, আমার ছেলে যে বিয়ে করছে এটাও জানতাম না, আজ সকালে জানলাম। আপনি কিছু জানতেন না? না, পছন্দের মেয়ে আছে, বিয়ে করবে, খুব ভালো কথা, আমাকে বললে তো অসুবিধা নেই। আমি কি বলবো, এই মেয়ে বিয়ে করিস না? আমার হাতে ভালো মেয়ে আছে। বাবা মা যখন ছেলের দয়ার উপর বাস করে তখন ছেলের কথাই তাদের কথা। ছেলে যদি বলে উত্তর তারাও বলবে উত্তর, ছেলে যদি বলে দক্ষিণ তারাও বলবে দক্ষিণ। নান্টু চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, ফরহাদের মন খুব খারাপ, বিরাট ঝামেলার মধ্যে পড়েছে, বয়স অল্প, মাথা ঠিক রাখতে পারছে না। রাহেলা অবাক হয়ে বললেন, কি ঝামেলা? চাকরির ঝামেলাটার কথা বলছি। চাকরির কি ঝামেলা? ওই যে চাকরিটা চলে গেল। রাহেলা হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। এই ছেলে কি বলছে? ফরহাদের চাকরি চলে গেছে মানে কি? চাকরি না থাকলে চলবে কিভাবে? রাহেলার হাত পা ঠান্ডা হয়ে আসছে। চাকরি কবে গেল? অর্ডার হয়েছে এই মাসের 4 তারিখে। ও, রাহেলার মাথা ঝিমঝিম করছে। ছেলের চাকরি নেই, সে বিয়ে করছে, গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছে, এর মানে কি? চাচি, ফরহাদের যে চাকরি নেই আপনি জানতেন না? না বাবা, জানতাম না, সে কাউকেই কিছু বলে নাই, তোমার কাছ থেকে প্রথম শুনলাম। চাচি, আপনি এটা নিয়ে মোটেই দুশ্চিন্তা করবেন না, একটা কিছু ব্যবস্থা ইনশাল্লাহ হবেই। কি ব্যবস্থা হবে? নান্টু জবাব দিতে পারল না। কি ব্যবস্থা হবে তা সে নিজেও জানে না। চাকরি গেল কেন? সে কি করেছিল? কিছু করে নাই, জান দিয়ে খেটেছে। এই দেশে চাকুরি হওয়ার জন্যে অনেক কারণ লাগে, চাকুরি চলে যাবার জন্যে কোনো কারণ লাগে না। রাহেলা বললেন, ছেলের চাকুরি নেই, এর মধ্যে তাকে বিয়ে করতে হচ্ছে। আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না। বিয়ের তারিখ আগে থেকে ঠিক করা হয়েছিল, এর মধ্যে যে চাকুরি চলে যাবে সে ভাবেনি। তোমার বন্ধু কোনোদিনই কোনো কিছু ভাবেনি। তুমি বসো, আমি মাগরিবের নামাজ পড়ে আসি। নান্টু রাত 8টা পর্যন্ত অপেক্ষা করল।
ফরহাদ ফিরল না। এর মধ্যে শুরু হলো বড় বড় ফোঁটায় বৃষ্টি। যে হারে বৃষ্টি হচ্ছে সে হারে হতে থাকলে রাস্তাঘাট ডুবে যেতে থাকবে। শর্মিলার বাড়ির সামনের রাস্তাটা 3 ফোঁটা বৃষ্টি হলেই ডুবে যায়। নান্টুকে এক্ষুনি বেরোতে হবে, নয়তো অর্ণবের সঙ্গে দেখাই হবে না। কোনো রিক্সা, কোনো বেবি ট্যাক্সি ওই দিকে যাবে না। চাচি, আমি আজ উঠি, আমার ছেলেটা অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। আপনি ফরহাদকে বলবেন আমি অর্ণবকে দেখে ফেরার পথে সম্ভব হলে আবার আসব। বৃষ্টির মধ্যে যাবে কিভাবে? কোনো অসুবিধা হবে না। বাসায় কি ছাতা আছে? ছাতা থাকলে নিয়ে যাই। ছাতা নেই। এই বাড়িতে এসে কখনো কিছু চেও না। এটা হলো নেই বাড়ি, এই বাড়িতে কিছুই নেই। নান্টু চলে যাবার কিছুক্ষণের মধ্যেই ফরহাদ ভিজে নেতা নেতা হয়ে উপস্থিত হলো। তার সঙ্গে অনেক জিনিসপত্র, বিছানার চাদর, মশারি, বালিশ সবই ভিজেছে। জবেদ আলী চিন্তিত মুখে বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ এই প্রবল বর্ষণ তাকে চিন্তায় ফেলেছে। জাপানি গাছটা আজ পুঁতেছেন, আর আজই এমন বৃষ্টি, পানি জমে গেলে শিকড় পচে যাবে তো। ঘরে ঢুকতে ঢুকতে ফরহাদ জিজ্ঞেস করলো, বাবা, আমার কাছে কেউ এসেছিল? জবেদ আলী অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, না। অথচ নান্টু তার সামনেই বাসায় এসেছে। বের হবার সময়ও তার সঙ্গে কথা বলে বের হয়েছে। জবেদ আলী ছেলের দিকে না তাকিয়েই বললেন, কি করা যায় বল দেখি। কোন প্রসঙ্গে কি করা যায়? বৃষ্টির কথা বলছি, তুই ঘরে যা, ভিজে গেছিস। বৃষ্টির কি কথা? তুই যা, ঘরে যা। রাহেলা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেকে লক্ষ্য করছেন। ছেলেকে চিন্তিত মনে হচ্ছে না, সে বেশ সহজ স্বাভাবিক। তাকে দেখে মনে হচ্ছে না তার কোনো সমস্যা আছে। এই তো লুঙ্গি পরে কলতলায় চলে গেছে, বালতি ভর্তি করে পানি তুলছে। মা, গায়ে মাখার সাবানটা দিয়ে যাও তো। রাহেলা সাবান নিয়ে গেলেন। গায়ে মাথায় সাবান মাখতে মাখতে ফরহাদ বলল, দাদাজান 2 দিন ধরে আমলকি আমলকি করছেন। আজ আমলকি নিয়ে এসেছি, পলিথিনের একটা ব্যাগে আছে। কয়েকটা আমলকি লবণ দিয়ে দাদাজানকে দাও। রাহেলা বললেন, আজ কি তোর কাছে কারোর আসার কথা ছিল? ফরহাদ বলল, হ্যাঁ ছিল। আসমানির মামা আসবেন বলেছিলেন। তিনি সিঁড়ি থেকে পড়ে পা মচকে ফেলেছেন, আসবেন না। রাহেলা বললেন, তোর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য? ফরহাদ বলল, হ্যাঁ। মা, তুমি ভিজছ তো, ঘরে চলে যাও। গোসল শেষ করেই আমি 1 কাপ আদা চা খাবো। মনে হচ্ছে আমার জ্বর আসছে। জ্বরের মধ্যে গোসল করছিস কেন? সারাদিন ঘুরেছি, গা ঘেমেছে, বিশ্রী লাগছে। নান্টু এসেছিল, পরে আবার আসবে বলেছে। ও আচ্ছা। নান্টু বলেছিল তোর চাকুরি নিয়ে কি নাকি সমস্যা হয়েছে। ফরহাদ জবাব দিল না। মগের পর মগ পানি মাথায় ঢালতে লাগলো। রাহেলা রান্নাঘরে চা বানাতে গেলেন। রান্নাঘরের খোলা দরজা দিয়ে কলঘর দেখা যায়। তিনি দেখতে পাচ্ছেন ফরহাদ 1 বালতি পানি শেষ করে আরেক বালতি পানি নিয়েছে। মগে করে পানি ঢালছে, অতি দ্রুত ঢালছে। সে আবারও পানি ভরছে। বৃষ্টির জোর আরও বেড়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে ফরহাদ বলল, চাটা খুব ভালো হয়েছে মা। রাহেলা বললেন, তোর কি জ্বর এসেছে? আসবো আসবো করছিল, এমন গোসল দিয়েছি যে পানি দিয়ে জ্বর ধুয়ে ফেলেছি। খিদা লেগেছে। আজ রান্না কি? শিং মাছের ঝোল। ইলিশ মাছের ভাজা খেতে ইচ্ছে করছে। বৃষ্টিটা যদি কমে তাহলে একটা ইলিশ মাছ নিয়ে আসবো। এত রাতে মাছ পাবি? ইলিশ মাছ রাত 1টার সময় গেলেও পাওয়া যাবে। চাটা সত্যি ভালো হয়েছে মা। দাদাজানকে 1 কাপ বানিয়ে দাও। রাহেলা অবাক হয়ে ছেলেকে দেখছেন। ফুলহাতা শার্ট গায়ে দিয়ে ভেতরের বারান্দায় চা খেতে বসেছে। চুল আঁচড়েছে, আরাম করে চা খাচ্ছে। তাকে দেখে কে বলবে তার কোনো রকম সমস্যা আছে? সুখী সুখী চেহারা। রাহেলা বললেন, তোর বাবার কাছে শুনলাম এই শুক্রবারে নাকি তোর বিয়ে। একটু পিছিয়েছে মা, রোববারে হবে, রোববার রাতে। বিয়ে মানে 2-3 জনকে নিয়ে ওদের বাসায় যাব। কাজী সাহেব থাকবেন, কাগজে সই করে বাসায় চলে আসা। আমি আজ সকালেই জানলাম। তোমাকে বলা হয়নি, নানান ঝামেলার মধ্যে মাথা আওলা হয়ে গেছে। তোর চাকরি চলে গেছে? হ্যাঁ, তবে এর চেয়েও বড় সমস্যা আছে। এর চেয়ে বড় সমস্যা আবার কি? ফরহাদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, রহমতুল্লাহ সাহেব সুইজারল্যান্ড থেকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পড়ে দেখো। চিঠি পড়লেই বুঝবে সমস্যা কত প্রকার ও কি কি। চিঠিটা আমার টেবিলের ওপর আছে। উনি এই বাড়ি জমি বিক্রি করে দিয়েছেন। যাদের কাছে বিক্রি করেছেন তারা দখল নিতে আসবে। যে কোনো দিন সব খালি করে দিতে হবে। বাবার জন্যই আমার কষ্টটা বেশি হচ্ছে। শখ করে এত গাছ লাগিয়েছেন। রাহেলা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আমরা থাকবো কোথায়? ফরহাদ জবাব দিল না। সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করলো। রাহেলা ছেলেকে সিগারেট ধরাবার সুযোগ দিলেন।
চলে গেলেন বাইরের বারান্দায়। এই বৃষ্টির মধ্যে জোবেদ আলী কোদাল হাতে বাগানে কি যেন করছেন। রাহেলা শান্ত গলায় বললেন, তুমি কি করছো? জোবেদ আলী বললেন, জমিতে পানি জমে গেছে, নালা কেটে দিচ্ছি। পানি হচ্ছে গাছের জীবন। এই পানি যদি একটু বেশি হয় তাহলে পানিই গাছের বিষ। আল্লাহ পাকের কি অদ্ভুত ব্যবস্থা! এই বিষ, এই অমৃত। শর্মিলার বসার ঘরে ঢুকে নান্টু খুবই অবাক হলো। শর্মিলা সেজে গুজে বসে আছে, তার কপালে লাল টিপ, পরনের সিল্কের শাড়িটা নতুন। শর্মিলার সামনে এক ভদ্রলোক বসে আছেন, মধ্যবয়স্ক মানুষ। মনে হয় ভদ্রলোক বেশ কিছু সময় ধরেই আছেন। তার সামনের অ্যাশট্রেতে 5টা সিগারেটের শেষ অংশ। 5টা সিগারেট, একটার পর একটা খেতেও তো 5×3 15 মিনিট লাগার কথা। তিনি নিশ্চয়ই কোনো হাসির কথা বলেছেন। শর্মিলা হাসছে। নান্টুর মনে হলো হুট করে ঘরে ঢুকে পড়াটা তার ঠিক হয়নি। দরজা বন্ধ থাকলে সে কলিং বেল টিপে ঘরে ঢুকত। দরজা ছিল ভেজানো, হাত দিলেই খুলে গেল। শর্মিলা হাসি বন্ধ করে নান্টুর দিকে তাকালো। তার ভুরু কুঁচকে গেছে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। শর্মিলার সামনে বসা ভদ্রলোকও যেন কেমন করে তাকাচ্ছেন। নান্টু বলল, অর্ণব কেমন আছে? ওকে দেখতে এসেছি। শর্মিলা উঠে দাঁড়ালো, এগিয়ে এলো নান্টুর দিকে। নান্টু বলল, অর্ণবের জ্বর কত? ওর জ্বর কমেছে, ঘুমোচ্ছে। দেখে যাই। বললাম না ঘুমোচ্ছে, দেখে যাবে কি? সকালে এসো, সকালে এসে দেখে যেও। জ্বর শুনে মনটা খুবই খারাপ হয়েছে। একটা কথা কতবার বলবো, জ্বর এখন নেই, মার সঙ্গে ঘুমোচ্ছে। এসেছি যখন দেখে যাই। মার সঙ্গে ঘুমোচ্ছে, মাও ঘুমোচ্ছেন। বললাম না সকালে এসো। নান্টু অবাক হয়ে তাকিয়ে আছে। শর্মিলা বলতে গেলে তাকে প্রায় তাড়িয়ে দিচ্ছে। সে এরকম করছে কেন? শর্মিলার সামনে যে ভদ্রলোক বসে আছেন, সেই ভদ্রলোকের কি কোনো ভূমিকা আছে? এই ভদ্রলোকের সামনে নান্টু থাকুক, শর্মিলা তা চাচ্ছে না। যার ছেলে অসুস্থ, সেই বা কেন এত সেজে গুজে বসে থাকবে? বিয়ে বাড়িতে বা জন্মদিনের নিমন্ত্রণে যাবার সাজও এটা না। তাহলে গায়ে গয়না থাকতো। শর্মিলার হাতে কয়েক গাছা চুড়ি ছাড়া আর কিছুই নেই। নান্টু বলল, তোমার জন্য রসমালাই এনেছিলাম। শর্মিলা হাত বাড়িয়ে রসমালাইয়ের হাড়ি নিতে নিতে বলল, কাল পরশু এক সময় এসে অর্ণবকে দেখে যেও। নান্টু দরজার দিকে এগুচ্ছে। পেছনে পেছনে আসছে শর্মিলা। মনে হচ্ছে নান্টুকে একেবারে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে তারপর ভদ্রলোকের সঙ্গে গল্প করতে যাবে। নান্টুর মনে হলো অর্ণবের জ্বর আসলে সারেনি। নান্টুকে তাড়াতাড়ি বিদায় করার জন্যে জ্বর সেরে যাবার কথা বলছে। নান্টু কি কোনো একটা রেস্টুরেন্টে অপেক্ষা করবে? ভদ্রলোক চলে যাবার পর আবার গিয়ে খোঁজ নেবে। খুব বৃষ্টি হচ্ছে। শর্মিলাদের বাড়ির সামনের রাস্তায় প্রায় হাঁটু পানি। আশেপাশে কোনো চায়ের দোকান দেখা যাচ্ছে না, যেখানে বসে চা খেতে খেতে এই বাড়ির দিকে লক্ষ্য রাখা যায়। নান্টু পানি ভেঙে এগুচ্ছে। যে ভদ্রলোক শর্মিলার সঙ্গে কথা বলছিলেন, তার কি আজ এ বাড়িতে নিমন্ত্রণ? তিনি ফুল নিয়ে এসেছেন। টেবিলে গোলাপ ফুলের তোড়া। অতিথিরা আজকাল নিমন্ত্রণে ফুল নিয়ে আসেন। তার মতো বেকুবরা যায় রসমালাইয়ের হাড়ি হাতে। মেম্বার আলী আজ সকালে একটি ভয়াবহ সত্য আবিষ্কার করলেন। তিনি চোখে একেবারেই দেখতে পারছেন না। একটা চোখ নষ্ট ছিল, সেই চোখে দিনেও দেখতে পেতেন না। অন্য চোখটা ভালো ছিল, ভালো চোখটাই দিনে দেখতে পেতেন। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, ঘোলাটে ধরনের ঝাপসা হলুদ আলো ছাড়া কিছু দেখছেন না। পুরোপুরি অন্ধ তিনি নিশ্চয়ই হননি। অন্ধ মানুষ অন্ধকার ছাড়া কিছুই দেখে না। তিনি হলুদ ধরনের আলো দেখছেন। খুব চিন্তিত হবার মতো কিছু নিশ্চয়ই ঘটেনি। চোখের ডাক্তারের কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে। মলম টলম দিয়ে দেবে। চোখে ছানি পড়লে ছানি কাটাবার ব্যবস্থা করবে। মেম্বার আলী ক্ষীণ গলায় ডাকলেন, ফরহাদ, ফরহাদ। ফরহাদ ঘরে নেই, মনে হয় উঠোনে। তাকে আরো জোরে শব্দ করে ডাকতে হবে। তিনি যে শব্দ করে ডাকতে পারেন না তা না, ইচ্ছে করলেই একটা চিৎকারও দিতে পারেন। চিৎকার করতে ইচ্ছে করছে না। আজ ফরহাদের বিয়ে। তিনি চোখে দেখতে পাচ্ছেন না এমন একটা খবর দিয়ে বেচারার মন খারাপ করার দরকার কি? আজকের দিনটা পার হোক, তারপর বললেই হবে। শুভ দিনে অশুভ সব দূরে রাখতে হয়। ফরহাদ নিজে অনেক কিছু নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। বেচারার দুশ্চিন্তা বাড়িয়ে লাভ কি? চোখে দেখতে না পেলেও তার তেমন অসুবিধাও তো হচ্ছে না। তার দিন কাটছে বিছানায় শুয়ে শুয়ে। এমন তো না তাকে লেখাপড়ার কাজ করতে হবে, কাঁথা সেলাইয়ের কাজ করতে হবে। তবে বাড়িতে নতুন বউ আসবে। নতুন বউয়ের মুখ দেখতে পারবেন না, এটা খুব কষ্টের। দেখতে না পেলেও ভাব করতে হবে যেন দেখতে পাচ্ছেন।
নতুন বউ আসা পর্যন্ত তিনি এই বাড়িতে থাকতে পারবেন কিনা তাও বুঝতে পারছেন না। মনে হচ্ছে তাকে আজ মেয়ের বাড়িতে চলে যেতে হবে। জাহেদা এসে তাকে নিয়ে যাবে, সেরকমই নাকি কথা হয়েছে। নানা রকম কথা গত কয়েকদিন ধরে এই বাড়িতে হচ্ছে, তিনি সব কথা ধরতে পারছেন না। এই বাড়ি ছেড়ে দিতে হবে এমন কথা তিনি অনেকবার শুনেছেন, কেন ছেড়ে দিতে হবে বুঝতে পারছেন না। কেউ তাকে কিছু বলছেও না। বাড়ি কে কিনে নিয়েছে বলে শুনেছেন। বাড়ি বিক্রি করা ঠিক না, দুটা জিনিস বিক্রি করা যায় না। যে বাড়িতে 7 দিন থাকা হয়েছে সেই বাড়ি, এবং যে গয়না 7 দিন পরা হয়েছে সেই গয়না। তার কাছে পরামর্শ চাইলে তিনি বলতে পারতেন, তার কাছে কেউ পরামর্শ চাইতেও আসছে না। কাল রাতে ফরহাদের সঙ্গে কিছু কথা হয়েছে, অনেক রাতে তার ঘুম ভেঙে গিয়েছিল। তিনি অভ্যাস মতো বললেন, ফরহাদ জেগে আছিস? ফরহাদ বলল, দাদাজান বাথরুমে যাবেন? না। বিছানা নষ্ট হয়ে গেছে? দাঁড়ান চাদরটা বদলে দেই। ফরহাদ চাদর বদলে দিল। তিনি বললেন, তোর জন্যে আমি খাস দিলে দোয়া করলাম বেটা, আসল দোয়া। ফরহাদ বলল, খিদে লেগেছে, কিছু খাবেন? না। আমি আপনার জন্য একটা বেদানা এনেছিলাম, ভেঙে দেব? দে। ফরহাদ বেদানা ভেঙে তার হাতে দিচ্ছে। তিনি 2-3টা করে দানা মুখে দিচ্ছেন। খুবই মিষ্টি বেদানা। ফল ফ্রুট মানেই ভিটামিন, বুড়ো বয়সে ভিটামিন খুব কাজে আসে। ফরহাদ বলল, কাল যে আমার বিয়ে, এটা কি আপনি জানেন দাদাজান? জানি, তুই বলেছিস। খুবই গরিবী হালতে বিয়ে, হাত একেবারে খালি। মেম্বার আলী শঙ্কিত বোধ করলেন। ফরহাদ কি তার অভাব অনটনের কথা বলে তার কাছে চন্দ্রহারটা চাচ্ছে? এত আদর করে বেদানা ভেঙে খাওয়ানোর এটাই কি রহস্য? চন্দ্রহারটা দিয়ে দিলে তার থাকলো কি? তার আজ যদি বড় কোনো চিকিৎসার দরকার হয়, টাকা পাবেন কোথায়? দাদাজান, আপনি কয়েকটা দিন ফুপুর বাসায় থাকতে পারবেন না? দাদাজান, ঝামেলায় পড়েছি, সামলাতে পারছি না। ফুপু আপনাকে নিয়ে যাবে, আমি রোজ একবার আপনাকে দেখে আসব। আচ্ছা। ফুপু আপনার জন্য একটা ছেলে জোগাড় করেছেন, যে সব সময় আপনার সঙ্গে থাকবে। আচ্ছা। বেদানাটা খেতে কেমন? মিষ্টি। আপনার যদি কখনো কিছু খেতে ইচ্ছে করে, যে কাজের ছেলেটাকে ফুপু আপনার জন্য ঠিক করেছে তাকে বলবেন, সে এনে দেবে। এর জন্যে ফুপুর কাছে টাকা চাওয়ার দরকার নেই। এই টাকাটা আপনার কাছে রাখেন। এখন বালিশের নিচে থাক। 1000 টাকা আছে, সব 50 টাকার নোট, 250 টাকার নোট। ঠিক আছে দাদাজান? ঠিক আছে। মেম্বার আলী মুখে ঠিক আছে বললেও হঠাৎ করে বুকে ধাক্কার মতো বোধ করলেন। ফরহাদ কি তাকে জন্মের মতো পাঠিয়ে দিচ্ছে? এ বাড়িতে আর কখনো ফিরিয়ে আনবে না? 2-4 দিনের জন্য পাঠালে তো এতগুলি টাকা দিত না। এটা একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়ির কত রহস্য আছে। চারদিকে ব্যস্ততা থাকবে, ছোটাছুটি থাকবে, বাচ্চাদের কান্না থাকবে, হাসি থাকবে, মেয়েদের পরনের নতুন শাড়ির গন্ধ থাকবে, খিলখিল হাসি থাকবে। তার কিছুই নেই। সবাই মনে হয় নিঃশ্বাস বন্ধ করে আছে। মেম্বার আলী তাঁর দীর্ঘ জীবনে অনেক বিয়ে দেখেছেন। আজকের বিয়েটা হয়তো তাঁর দেখা শেষ বিয়ে, আর দেখা হবে না। অবশ্যই এই বিয়েটাতে তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না। তার মেয়ে এসে তাকে নিয়ে যাবে, এছাড়া করার কিছু নেই। তিনি যে ঘরে থাকেন সেই ঘরে ফরহাদের বাসর হবে। ঘরটা ফুলটুল দিয়ে নিশ্চয়ই সাজানো হবে। আজকের দিনটা এ বাড়িতে থেকে যেতে পারলে হতো। একটা রাত না হয় থাকলেন মঞ্জুর ঘরে, কিংবা বারান্দাতেও থাকতে পারেন। থাকার জন্যে বারান্দা খারাপ না, আলো বাতাস বেশি। এখন তো শীতকাল না যে শীতে কষ্ট পাবেন। মেম্বার আলীর গায়ে রোদ পড়ছে। তিনি হাত বাড়িয়ে রোদ স্পর্শ করলেন, বন্ধ চোখ মেললেন। না, রোদ দেখতে পাচ্ছেন না। এই পৃথিবীর অপূর্ব সব দৃশ্য আর তাকে দেখতে দেয়া হবে না। এমন ভয়ঙ্কর সিদ্ধান্তগুলি যিনি নেন তিনি কেমন? মেম্বার আলীর সামান্য শ্বাসকষ্ট হচ্ছে, এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। ঘরে অক্সিজেনের যন্ত্রপাতি আছে, ফরহাদকে বললেই সে নাকে লাগিয়ে দেবে। এখনই বলতে হবে এমন কোনো কথা নেই। এটা কি মাস? বাংলা মাসটা কি? বাংলা কোন মাসে ফরহাদের বিয়ে হচ্ছে তা জানা দরকার। তার নিজের বিয়ে হয়েছিল আষাঢ় মাসে। কি বৃষ্টি, কি বৃষ্টি! শত শত নাইয়রিতে বাড়ি ভর্তি হয়ে গিয়েছিল। বৃষ্টির মধ্যে শুরু হলো প্যাঁক খেলা। এ তাকে কাদায় ফেলে দিচ্ছে, ও একে ফেলছে। ধুন্দুমার কাণ্ড। তার বাবা খুবই রাগ করলেন, চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুললেন। তোমরা করতাছো কি? তোমরা আর কি আক্কেল জ্ঞান নাই? মেয়ে ছেলে পুরুষ ছেলে সব প্যাঁক কাদায় গড়াগড়ি। মৌলবী বাড়ির ইজ্জত রাখবা না? তার কথা শেষ হবার আগেই
তার ছোট শালা পেছন থেকে তাকে ঝাপটে ধরে কাদায় ফেলে দিল। চারদিকে শুরু হলো হাসি। এদিকে শুরু হয়েছে কাদার মধ্যে শালা দুলাভাই যুদ্ধ। কাদা খেলা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। কি অদ্ভুত পাগলামি! কোণের বাড়িও গ্রামের মধ্যে। একজন কে বলে বসলো, শৈলে প্যাঁক কাদা মাইখা বরযাত্রী গেলে কেমন হয়? কন্যা পক্ষের উচিত শাস্তি হয়। আমরা গিয়া বলবো, শৈলে প্যাঁক কাদা পরিষ্কারের জোগাড় করো, ভালো কাপড় দাও। যেই কথা সেই কাজ। বরযাত্রী যাচ্ছে কাদায় মাখামাখি হয়ে। আহারে, কি দিন গিয়েছে! মেম্বার আলী ছটফট করছেন। তার খুব ইচ্ছে করছে তার বিয়ের দিনের গল্পটা কারো সঙ্গে করতে। ঘরে কেউ নেই। ফরহাদের বউয়ের সঙ্গে গল্পটা করতে পারলে ভালো হতো। নয়া বউরা অন্য বউদের গল্প শুনতে ভালোবাসে। শ্বাসকষ্টটা মনে হয় বাড়ছে। মেম্বার আলীর প্রথম স্ত্রীর নাম ছিল অনুফা। বিয়ের পর তার নাম হলো প্যাঁক বউ। প্যাঁক কাদার বউ, তাই প্যাঁক বউ। বড় সুন্দর ছিল মেয়েটা। গায়ের রং সামান্য কম ছিল, তাতে কি, গায়ের রঙই সব না। বিয়ের 1 বছরের মাথায় তার মৃত্যু হয়। প্যাঁক বউয়ের চেহারা মেম্বার আলী ভুলে গেছেন। তার কোনো ছবি নেই যে ছবি দেখে চেহারা মনে করবেন। শুধু মনে আছে তার খুব লম্বা চুল ছিল। চুল হাঁটু ছাড়িয়ে নেমে গিয়েছিল। একদিন সে রাগ করে সেই চুল কেটে ফেলল। তাকে দেখতে লাগলো ছেলেদের মতো। সে আরেক ইতিহাস, বড়ই মজার ইতিহাস। কেউ কি আছে যে এই ইতিহাসগুলি শুনবে? আচ্ছা, এমন কড়া রসুনের গন্ধ আসছে কোত্থেকে? কেউ কি রসুন পুড়তে দিয়েছে? বিয়ে বাড়িতে কেউ রসুন পুড়ে? এদের কি কাণ্ডজ্ঞান নেই? রসুন পোড়ার গন্ধে তার নাক জ্বালা করছে, চোখ দিয়ে পানি পড়ছে। আজ আসমানির বিয়ে, আর বেছে বেছে আজকের দিনেই সে অসুখে পড়ে গেছে। সকালবেলা ঘুম ভেঙেছে। বিছানা থেকে নামতে গিয়ে দেখলো মাথা তুলতে পারছে না। কি আশ্চর্য, তার জ্বর আসছে নাকি? সে কপালে হাত দিল। তেমন জ্বর তো বোঝা যাচ্ছে না, অথচ শরীর কেমন যেন করছে। হাত পা ভারী। খোলা জানালার দিকে তাকাতে পারছে না। চোখ জ্বালা করছে। আসমানি বালিশে মাথা রেখে আবার শরীর এলিয়ে দিল। নিজের উপর রাগ লাগছে। জ্বর হবার জন্যে 365 দিন পড়ে আছে। আজ জ্বর হবে কেন? রান্নাঘর থেকে সারা শব্দ আসছে। চা নাস্তা তৈরি হচ্ছে। গায়ে জ্বর না থাকলে সে অবশ্যই রান্নাঘরের দরজা ধরে দাঁড়াতো এবং লাজুক গলায় বলতো, মা 1 কাপ চা খাবো। লাজুক গলায় বলার মতো কোনো ব্যাপার না, কিন্তু বিয়ের দিন বলে আজ লজ্জা লজ্জা লাগবেই। আসমানির পানির তৃষ্ণা হচ্ছে। সে প্রতিদিন ঘুমোতে যাবার আগে মাথার কাছে পানির জগ গ্লাস রাখে। কাল রাতেও রেখেছে, অথচ এখন নেই। কেউ নিয়ে গেছে বোধহয়। কে নিয়ে গেছে? নিশা। কাল রাতে নিশা তার সঙ্গে ঘুমিয়েছে। নিশা কারো সঙ্গে ঘুমোতে পারে না। অন্য মানুষের গায়ের গন্ধে তার নাকি ঘুম আসে না। হঠাৎ হঠাৎ বাসায় মেহমান উপস্থিত হলে শোবার জায়গায় টানাটানি হয়। তখনও নিশা কারো সঙ্গে ঘুমোবে না। মেঝেতে কম্বল পেতে নিজের জন্য আলাদা ছোট্ট বিছানা করবে। বিছানাটা ছোট্ট করবে এই জন্যে যেন কেউ মাঝরাতে এসে বড় বিছানার এক পাশে শুয়ে না পড়ে। কাল রাতে নিশা যখন বালিশ নিয়ে আসমানির সঙ্গে ঘুমোতে এলো, তখন আসমানি অবাক হয়ে বলল, তুই আমার সঙ্গে ঘুমোবি? নিশা গম্ভীর গলায় বলল, হুঁ। আসমানি বলল, কেন? মা ঘুমোতে বলেছে। বিয়ের আগের রাতে নাকি মেয়েদের একা ঘুমোতে দেওয়ার নিয়ম নেই। তোকে নিয়ম নিয়ে মাথা ঘামাতে হবে না। তুই তোর মতো আরাম করে ঘুমো। নিশা বিছানায় উঠতে উঠতে বলল, অসুবিধা নেই। তুই কষ্ট করে চোখ মুখ শক্ত বানিয়ে শুয়ে থাকবি, দেখেই আমার খারাপ লাগবে। আমার নিজের ঘুম হবে না। তোমার ঘুম এমনিতেও হবে না, অমনিতেও হবে না। নিশা তার শোবার জায়গায় আলাদা করে চাদর পাতল। বড় খাটের একটা অংশ আলাদা করে ফেলল। আসমানি বনের কাণ্ড কারখানা দেখছে। কত ধরনের বিচিত্র স্বভাব যে মানুষের মধ্যে দেখা যায়। মেয়েটা শুয়েছেও খুব অদ্ভুতভাবে। কাঠের টুকরোর মতো সোজা, হাতগুলি পর্যন্ত লম্বা করে রাখা, চোখের দৃষ্টি ছাদের দিকে। নিশা বলল, তুই তো শুয়েছিস অনেকটা দূরে, এখনো আমার গায়ের গন্ধ পাচ্ছিস? নিশা বলল, পাচ্ছি। আমার গায়ের গন্ধটা কেমন? খুব খারাপ? খুব খারাপ না, মোটামুটি খারাপ। সব মানুষের গায়ের গন্ধই খারাপ। তোর নিজের গায়ের গন্ধ কেমন? আমারটা ভালো, সাবান সাবান গন্ধ। দেখি তোর হাতটা আমার কাছে আন, শুঁকে দেখি। শুঁকে দেখতে হবে না। তুই কি সব সময় এরকম স্ট্রেট লাইন হয়ে ঘুমাস? ঘুমাবার আগে কিছুক্ষণ এরকম শুয়ে থাকি, তারপর কাত হয়ে ঘুমিয়ে পড়ি। তুই যে খুব অদ্ভুত ধরনের মেয়ে হয়ে যাচ্ছিস, এটা কি তুই জানিস? বিচিত্র সব অভ্যাস করেছিস।
পরে এইসব অভ্যাসের জন্য কষ্ট পাবি। কষ্ট পাবো কেন? একসময় তুই বিয়ে করবি, তোর স্বামী চাইবে তোকে জড়িয়ে ধরে ঘুমোতে। তোর যদি তখন সেই মানুষটার গায়ের গন্ধে বমি আসে, তখন মানুষটা খুব কষ্ট পাবে না? কষ্ট পাবে না, কারণ আমি বিয়েই করব না। তোর জন্যে বিয়ে না করাটাই ভালো। তোর কি ঘুম পাচ্ছে? যখন দেখবে আমি কাত হয়ে শুয়েছি, তখন বুঝবে আমার ঘুম পাচ্ছে। তুই সবাসনের মতো শুয়ে আছিস, কথা বলে আরাম পাচ্ছি না। কাত হয়ে শুয়ে পড়, কিছুক্ষণ গল্প করি। নিশা কাত হতে হতে বলল, তুমি যে লোকটাকে বিয়ে করছো তাকে কিন্তু আপা আমার একেবারেই পছন্দ না। কেন? তার গায়ে খুব খারাপ গন্ধ। তার গা থেকে ফুলের গন্ধ বের হলেও আমার পছন্দ হতো না। অপছন্দের কারণগুলি কি? নিশা হাই তুলতে তুলতে বলল, জানি না, তবে লোকটার জন্যে আমার সামান্য মায়া হয়। মায়া হয় কেন? খুবই গরিব তো, এই জন্যে মায়া হয়। তাছাড়া তুমি ছাড়া তাকে কেউ দেখতে পারে না, এই জন্যেও মায়া হয়। বেচারাকে সবাই অপছন্দ করে, সবচেয়ে অপছন্দ করে মা। আসমানির বুকে ধাক্কার মতো লাগলো। ফরহাদকে তার মা সবচেয়ে অপছন্দ করেন, এই তথ্যটা তার জানা ছিল না। তার মা এই বিষয়ে তার সঙ্গে কখনো কোনো কথা বলেননি। আসমানি বলল, মা ফরহাদকে অপছন্দ করেন, এটা তোকে তিনি বলেছেন? হ্যাঁ বলেছেন। কেন অপছন্দ করেছেন সেটা বলেছেন? না, ওনার প্রসঙ্গ উঠলেই মা বলেন বাঁটু ছাগল। বাঁটু বলবেন কেন? ও তো বাঁটু না। মার কাছে বেঁটে লেগেছে বলে মা বলেছে। মার কথায় তুমি কি মন খারাপ করলে? একটু করেছি। তাহলে বাবার কথায় আরো মন খারাপ করবে। বাবাও কি তাকে বাঁটু ছাগল বলেন? বাবা আরো খারাপ কথা বলেন। নিশা খিলখিল করে হাসছে। আসমানি খুবই মন খারাপ করলো। এমন কি খারাপ কথা বাবা বলেন যে সেই কথা মনে করে এভাবে খিলখিল করে কাউকে হাসতে হয়? নিশা হাসি থামিয়ে বলল, বাবা যা ইচ্ছা বলুক, তুমি মন খারাপ করছো কেন? তোমার কাছে তো মানুষটা ভালো, ভালো না? হ্যাঁ, তাহলেই হয়েছে। আপা এখন আমার ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। আসমানি ক্লান্ত গলায় বলল, বাবা ওর সম্পর্কে কি বলেন সেটা একটু বলবি? না বলবো না, তোমার খুবই মন খারাপ হবে। আপা শোনো, মা বলেছে সারা রাত বাতি জ্বালিয়ে রাখতে। বিয়ের আগের রাতে বাতি নেভানো নাকি অলক্ষণ। আলো চোখের ওপর কটকট করছিল, তারপরেও আসমানি বাতি নেভালো না। অলক্ষণ যখন বলা হয়েছে তখন থাকুক বাতি জ্বালানো। আসমানির ঘুম আসছে না, অথচ নিশা কি আরাম করেই না ঘুমোচ্ছে। সে জেগে থাকলে ভালো হতো, নিশার সঙ্গে গল্প করা যেত। কি গল্প করত? ফরহাদ নামের মানুষটাকে তার হঠাৎ কেন এত পছন্দ হয়েছে সেই গল্প করত। এতে দোষের কিছু নেই। নিশা শুধু মানুষটা কেন অপছন্দের তা জানবে, কেন পছন্দের তা জানবে না তা তো হবে না। তাকে পছন্দের কথাটাও জানতে হবে। ফরহাদ অসাধারণ কেউ না, খুবই সাধারণ একজন মানুষ। আর আসমানি নিজেও খুব সাধারণ একটা মেয়ে। সাধারণ পছন্দ করবে সাধারণকে, এটাই তো নিয়ম। ফরহাদের আশেপাশে আসমানি যখন থাকে তখন তার নিজের বয়স খুব কম মনে হয়। মনে হয় সে বুঝি স্কুলের 8-9-এ পড়া কোনো মেয়ে। তখন তার নানান ধরনের ফাজলামি করতে ইচ্ছে করে। যেমন দুজন হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তায় একটা আইসক্রিমওয়ালা দেখা গেল। আসমানি থমকে দাঁড়িয়ে বলবে, আইসক্রিম খাবো, ললিপপ, আইসক্রিম কিনে দাও। ফরহাদ আইসক্রিম কিনবে, নিজের জন্যে না, শুধু তার জন্যে। আসমানি বাচ্চা মেয়েদের মতো আইসক্রিম খেতে খেতে তার সঙ্গে হাঁটবে। আসমানির এতটুকুও খারাপ লাগবে না। কোথাও ম্যাজিক দেখাতে দেখাতে এক লোক স্বপ্নে পাওয়া বাতের ওষুধ বিক্রি করছে, তাকে ঘিরে অনেক লোকজন। আসমানি বলবে, এই শোনো, ম্যাজিক দেখব। অথচ এ ধরনের কাজ আসমানি যখন একা থাকবে বা অন্য কারো সঙ্গে থাকবে তখন কখনো করবে না। মানুষটা যখন পাশে থাকে তখন মনে হয় আসমানিকে কোনো কিছু নিয়েই আর কখনো দুশ্চিন্তা করতে হবে না। দুশ্চিন্তা করার সব দায় দায়িত্ব সঙ্গের মানুষটার, তার না। তার একমাত্র কাজ হচ্ছে মানুষটার সঙ্গে থাকা। আসমানের প্রায়ই মনে হয় সে তার বাকি জীবন শুধু এই মানুষটার পাশে পাশে হেঁটে পার করে দিতে পারবে, তার আর কিচ্ছু লাগবে না। আসমানি ঠিক করে রেখেছে একটা কাজ সে অবশ্যই করবে। মানুষটাকে রাতে ঘুম পাড়িয়ে সে তার মাথার কাছে চুপচাপ বসে থাকবে, তাকিয়ে থাকবে মানুষটার মুখের দিকে। এই কাজটা সে রাতের পর রাত করবে, কিন্তু মানুষটাকে কখনো জানতে দেবে না। আসমানির ধারণা এই মানুষটার সঙ্গে তার দেখা হওয়াই হলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছে 18ই মার্চ সকাল 11টায়। আসমানি ঠিক করে রেখেছে 18ই মার্চ সে সারা জীবন পালন করবে।
ম্যারেজ অ্যানিভার্সারি, জন্মদিন এইসব কিচ্ছু না। সে পালন করবে 18ই মার্চ, 26শে জিলকদ, চৈত্রের দ্বিতীয় দিবস। ওই দিন সে ফরহাদকে অফিসে যেতে দেবে না, তার বাচ্চারা কেউ স্কুলে যাবে না। ঈদে যেমন নতুন কাপড় দেয়া হয়, সে ওই দিন সব বাচ্চাকে নতুন কাপড় দেবে, ফরহাদকে পাঞ্জাবি পাজামা কিনে দেবে। ঘরে যে কাজের মেয়ে থাকবে সেও লাল রঙের শাড়ি পরবে, সে নিজেও সেদিন খুব সাজবে। ফরহাদ বলবে, আচ্ছা আসমানি, ঘটনাটা কি? আসমানি রহস্যময় হাসি হেসে বলবে, কোনো ঘটনা নেই, সামান্য একটু সাজগোজও করতে পারবো না? শুধু সুন্দরী মেয়েরা সাজবে আর আমার মতো অসুন্দরী মেয়েরা সাজবে না, এটা কেমন কথা? ফরহাদ বিব্রত ভঙ্গিতে বলবে, সবার নতুন জামা কাপড়, এই জন্যই বলছি। আজ কি বিশেষ কোনো দিন? আজ বিশেষ দিন না অবিশেষ দিন সেটা তোমাকে বলবো না, দেখি তোমার বুদ্ধি তুমি নিজে নিজে বের করতে পারো কিনা। আমার বুদ্ধি খুবই কম, তুমি বলে দাও। আমি কোনোদিনও বলবো না, তুমি বের করবে, এটা তোমার জন্য একটা ধাঁধা। তবে সহজ ধাঁধার রহস্য বের করাই সবচেয়ে কঠিন, দেখি তুমি পারো কিনা। একটু হিন্টস দাও। হিন্টস দিচ্ছি, আজ হচ্ছে চৈত্রের দ্বিতীয় দিবস। সেটা আবার কি? জিলকদ মাসের 26 তারিখ। আসমানির মাথা দপদপ করছে, চোখ জ্বালা করছে। রান্নাঘরে মা মনে হয় ভাজি জাতীয় কিছু চড়িয়েছেন, তার তীব্র গন্ধ নাকে এসে লাগছে। তার নিশ্চয় জ্বর বাড়ছে। তার জ্বরের থার্মোমিটার হলো গন্ধ থার্মোমিটার। আশেপাশের গন্ধগুলি কত তীব্র হচ্ছে তার থেকে বোঝা যায় তার জ্বর কত বেশি। জ্বর নিশ্চয়ই 102 ছাড়িয়ে গেছে। কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিলে বোধহয় ভালো লাগতো। সবাই ব্যস্ত, কেউ এখন আসবে না। আসমানির কয়েকজন বান্ধবীর আসার কথা, তারা গায়ে হলুদে হইচই করবে। এদের একজন হলো কণা, খুব আমোদে টাইপের মেয়ে। শুধু কণাকেই আসমানি টেলিফোনে তার বিয়ের কথা বলেছে। কণার উপরই দায়িত্ব আসমানির অন্য বান্ধবীদের খবর দিয়ে আনা। কণা তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে। হঠাৎ বিয়ের মজা থেকে কণা নিজেকে কিছুতেই বঞ্চিত করবে না। কণা এসে যখন দেখবে যে আসমানি জ্বরে প্রায় অচেতন, তখন নানান হইচই শুরু হবে। সে হইচইও হবে মজার। কণা এমন মেয়ে যে সব কিছুতেই মজা খুঁজে পায়। কেউ মারা গিয়েছে, কণা খবর পেয়ে গেল, আর মরা বাড়িতেই কোনো না কোনো মজা না করে ফিরল না, তা কখনো হবে না। কাল দুপুরে সে যখন কণাকে টেলিফোন করে বলল, এই কণা, তুই আগামীকাল সকালে আমার বাসায় আসতে পারবি? কণা বলল, পারবো। রাত পর্যন্ত থাকতে হবে কিন্তু। আচ্ছা, থাকবো। কি জন্যে আসতে বলছি বলতো? তোর বিয়ে, এই জন্যে আসতে বলছিস? কি করে বুঝলি আমার বিয়ে? গলার স্বর থেকে বুঝলাম। কোনো মেয়ে যখন বিয়ের দাওয়াত দেয় তখন তার গলা অন্যরকম হয়ে যায়। অন্যরকম মানে কি? পুরুষ পুরুষ গলা। আর যখন কোনো ছেলে তার বিয়ের কথা বলে তখন তার গলা হয়ে যায় মেয়েলি, সে চিকন স্বরে কথা বলে। তুই কি সত্যি সত্যি আমার গলা শুনেই বুঝে ফেলেছিস আমার বিয়ে? আল্লাহর কসম, গলা শুনেই টের পেয়েছি। বিয়ে কার সঙ্গে হচ্ছে? ফরহাদ নামের ওই ভদ্রলোকের সঙ্গে। খুব ভালো। হাতের 5 স্বামী। হাতের 5 স্বামী মানে? হাতের 5 স্বামী মানে এই স্বামী সব সময় হাতে থাকবে, হাত ছাড়া হবে না। সব মিলিয়ে এই পৃথিবীতে 6 রকম স্বামী আছেন, মন দিয়ে শোন। হাতের 0 স্বামী, যে কখনো হাতে থাকবে না। হাতের 1 স্বামী, হঠাৎ হঠাৎ হাতে থাকবে, বেশিরভাগ সময় থাকবে না। হাতের 2 স্বামী, হাতের 1-এর চেয়ে একটু বেশি থাকবে। হাতের 5 হচ্ছে সারাক্ষণ হাতে থাকা স্বামী। তুই হাত ঝেড়ে ফেললেও দেখবি সে যাচ্ছে না, তোর কোড়ে আঙ্গুল ধরে ঝুলে আছে। তোর মাথায় কি সব সময় এরকম মজার মজার কথা থাকে? হ্যাঁ থাকে, কারণ আমি হচ্ছি খুবই মজাদার একটা মেয়ে, ফানি লেডি। আচ্ছা শোন, তোর বিয়েটা কি খুব শুকনা টাইপ হচ্ছে? শুকনা টাইপ মানে? শুকনা টাইপ মানে ভেজা না, আগুন দিলে জ্বলবে না, শুধু ধোঁয়া বের হবে। যেসব বিয়ে হুট করে ঠিক হয় সেসব হয় শুকনা বিয়ে। 1 টুকরা হলুদ মাথায় ঘষে 1/2 বালতি পানি দিয়ে গোসল, তারপরই কাজী সাহেবের পাঠানো খাতায় 2টা সিগনেচার, বিয়ে শেষ। রাত 8টায় স্বামীর কোনো এক বন্ধুর কাছ থেকে চেয়ে আনা মাইক্রোবাসে করে স্বামীর বাড়ি যাত্রা। রাত 11টার দিকে বাসর ঘর। রাত 11:30টার দিকে বিয়ের শাড়ি খুলে নগ্ন হয়ে যাওয়া। কণা, চুপ কর প্লিজ। নগ্ন হবার কথা শুনে লজ্জা লাগছে? তাহলে বিয়ে করিস না। তোর পায়ে পড়ি প্লিজ, এই লাইনে কথা বন্ধ কর। আমি বিয়ে করছি না কেন জানিস? রাত 11:30টার কথা ভেবে বিয়ে করছি না। কথায় আছে না, টকের ভয়ে দেশ ছাড়লাম, তেঁতুল তলায় বাসা। আমার হবে এই দশা, যে টকের ভয়ে সব ছাড়লাম,
দেখা যাবে আমার জীবন কাটবে টকের মধ্যে। শেষমেশ হয়তো একটা হাউস খুলে বসবো, পুরুষরা আসবে, টাকা দেবে, আর আমি টাকা গুনতে গুনতে শাড়ি খুলবো। প্লিজ কণা, প্লিজ। আচ্ছা যা, এবারকার মতো চুপ করলাম। আমি কাল ঠিক কাঁটায় কাঁটায় 10টার মধ্যে চলে আসব। তুই কি তোর আর কোনো বান্ধবীকে বলেছিস? না, কাউকে বলার দরকার নেই। আমি দলবল নিয়ে উপস্থিত হব। বিয়েটা কি তোর বাসাতেই হচ্ছে নাকি কোনো কমিউনিটি সেন্টারে? আমাদের বাসাতেই। আমাদের অ্যাপার্টমেন্টে একটা হল রুম আছে, সেখানে। মনে হয় অল্প খরচে সব সেরে দিচ্ছিস। আমরা গরিব মানুষ না, বেশি খরচ করব এমন টাকা পয়সা কি আমাদের আছে? যাকে বিয়ে করছিস সে তো আরও গরিব। স্বামী গরিব হওয়া ভালো। কেন? গরিব স্বামীরা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। তোর চমৎকার কথাটা শুনে ভালো লাগলো। তুই কথাটা যত চমৎকার ভাবছিস তত চমৎকার কিন্তু না। এই ভালোবাসা মনের ভালোবাসা না, শরীরের ভালোবাসা। এই ভালোবাসা রাত 11:30 থেকে শুরু হয়ে। প্লিজ কণা, প্লিজ। আচ্ছা যা, তোকে এখনকার মতো ক্ষমা করে দিলাম। আসমানির জ্বর কি আরও বাড়ছে? এখন কেমন যেন শরীর কাঁপছে। ম্যালেরিয়া না তো? ম্যালেরিয়াতেই শরীর কাঁপিয়ে জ্বর আসে। প্রতিবারই তার জ্বর, শরীর কেঁপে আসছে। ডাক্তারকে এই কথাটা কি বলা হয়েছে? ম্যালেরিয়া জ্বরের রহস্য কে যেন বের করেন? রোনাল্ড রস। তিনি নোবেল পুরস্কার পান এই কারণে। আচ্ছা, আলফ্রেড নোবেলের কি কখনো ম্যালেরিয়া হয়েছিল? রবীন্দ্রনাথের হয়েছিল? মনে হয় হয়নি। তার ম্যালেরিয়া হলে এই বিষয়ে কোনো না কোনো গান থাকতো। আচ্ছা, তিনি কি প্রচণ্ড জ্বর নিয়ে কোনো গান লিখেছিলেন? ঘোর লাগা মাথায় লেখা কোনো গান? কাউকে জিজ্ঞেস করতে পারলে ভালো হতো। আসমানি প্রাণপণ চেষ্টা করছে গানের কথা না ভাবতে। জ্বরের মধ্যে কোনো একটা গানের সুর মাথায় চলে গেলে ভয়াবহ সমস্যা হবে। সেই সুর মাথায় ঘুরপাক খেতে থাকবে। জাগ্রত অবস্থায় সেই গান বাজবে, ঘুমের মধ্যে বাজবে। প্রথমে বাজবে মাথায়, তারপর সেই সুর সারা শরীরে ছড়িয়ে পড়বে। ভক করে আসমানির নাকে সিগারেটের কড়া গন্ধ ঢুকে পড়ল। আসমানি চোখ মেলে দেখল বড় মামা তার পাশে বসে আছেন। তিনি কখন ঘরে ঢুকেছেন, কখন বসেছেন, সে কিছুই বুঝতে পারেনি। আসমানি ক্লান্ত গলায় বলল, কটা বাজে মামা? 7:30। মাত্র 7:30? আমি ভাবলাম দুপুর হয়ে গেছে। তোর জ্বরটা ভয়াবহ, মাথায় পানি ঢালতে হবে। বিয়ের দিনে কি অসুখ বাঁধালি বলতো? সেরে যাবে। শরীর বেশি খারাপ লাগছে? না, তোর বাবাকে ডাক্তার আনতে পাঠিয়েছি, ডাক্তার এসে দেখুক। আচ্ছা, জ্বর কি রাতেই এসেছে? জানি না মামা। তোদের অ্যাপার্টমেন্ট হাউসে বাথটাব থাকলে ভালো হতো। বাথটাব ভর্তি করে পানি দিয়ে তোকে তার মধ্যে ছেড়ে দিতাম। বাথটাবের বাংলা কি মামা? বাথটাবের বাংলা মানে? বাথটাবের বাংলা দিয়ে তুই কি করবি? জানতে ইচ্ছে করছে। এত জিনিস থাকতে বাথটাবের বাংলা জানতে ইচ্ছে করছে কেন? তাও তো জানি না। আমার মনে হয় জ্বরটা তোর মাথায় উঠে যাচ্ছে। জ্বর একবার মাথায় উঠলে আবোল তাবোল চিন্তা আসে। মামা, কি তুমি কি সিগারেটটা ফেলে দেবে? সিগারেটের গন্ধ সহ্য করতে পারছি না। মনে হচ্ছে আমি সিগারেটের গন্ধে অজ্ঞান হয়ে যাচ্ছি। সিগারেট তো খাচ্ছি না। ও আচ্ছা মামা, কটা বাজে? 7:30। অনেকক্ষণ আগে একবার বললে 7:30, এখনও 7:30? 7:37। এর মধ্যে মাত্র 7 মিনিট পার হয়েছে। তুই চুপ করে থাকতো, দেখি আমি মাথায় পানি ঢালার ব্যবস্থা করছি। কোনো কথা না, একেবারে চুপ। জি আচ্ছা। চোখ বন্ধ করে রাখ, তাকিয়ে থাকিস না। তোর লাল চোখ দেখে ভয় লাগছে। আসমানি চোখ বন্ধ করে আছে, অথচ চোখ বন্ধ অবস্থায় সে সবাইকে দেখছে। এটা কি খুবই বিস্ময়কর ঘটনা না? মাথায় পানি ঢালছেন মা, তিনি মাথার পেছনে। চোখ খোলা অবস্থায়ও তাকে দেখতে পাবার কথা নয়। মাছি হলে দেখতে পেত। মাছিদের মাথার পেছনেও চোখ থাকে, কিন্তু সে মাছি না হয়েও দেখতে পাচ্ছে। এটা কি একটা অদ্ভুত ঘটনা না? মা কি শাড়ি পরে আছেন তাও সে দেখতে পাচ্ছে। ব্লক প্রিন্টের শাড়ি, ডিজাইনটা চোখে লাগছে। আজ তার মেয়ের বিয়ে, তিনি এমন কুৎসিত ডিজাইনের শাড়ি পরেছেন কেন? তাকে বলতে হবে সুন্দর একটা শাড়ি পরতে। মেয়ের বিয়েতে সবচেয়ে বেশি সাজ করা উচিত মেয়ের মার। আসমানির ঘুম ঘুম পাচ্ছে। পানির শীতল ধারা চুলের ভেতর দিয়ে গড়িয়ে পড়ছে। কি আরামই না লাগছে। ঘুমিয়ে পড়লে এই আরাম লাগবে না। জ্বরের ঘুম খুব কষ্টের ঘুম। ঘুমের মধ্যেও মাথার ভেতরটা জ্বালা করতে থাকে। আসমানিকে জেগে থাকতে হবে। আজ তার বিয়ে, কত কাজ পড়ে আছে। গোসল করে একটা হলুদ শাড়ি পরবে, হলুদ শাড়ি পরে ছবি তুলবে। অনেক দিন পর
পুরানো অ্যালবামে এই ছবি দেখে তার বড় মেয়ে বলবে, মা, গায়ে হলুদের দিন তোমাকে এত সুন্দর দেখাচ্ছিল, তোমার কি তখন এত চুল ছিল? ছিল। তোমাকে হলুদ পরীর মতো লাগছে মা, একদিন তোকেও এমন হলুদ পরীর মতো লাগবে। মা গো, কি যে সুন্দর তোমাকে লাগছে, তবে মুখটা খুব রোগা। তখন আমার খুব জ্বর ছিল রে মা। জ্বর ছিল? হ্যাঁ, আকাশ পাতাল জ্বর, মাথায় পানি ঢালাঢালি। জ্বর নামানোর সবাই এত চেষ্টা করছে, কিন্তু জ্বর নামছে না। আহারে, আমি থাকলে চট করে জ্বর নামিয়ে দিতাম। কিভাবে জ্বর নামাতি? চুমু দিয়ে দিয়ে জ্বর নামাতাম। চোখে চুমু দিলে জ্বর নেমে যায়। তোকে কে বলেছে? কেউ বলেনি, আমি জানি। আসমানি চোখ মেলল। তার মনে হলো বাড়ি ভর্তি লোকজন, তাদের নিঃশ্বাসে ঘরের বাতাস পর্যন্ত ভারী হয়ে আছে। এত মানুষ কোত্থেকে এলো? সে ভালো মতো দেখার চেষ্টা করলো। না, লোক তো বেশি না। এই তো বড় মামা। বড় মামার পাশে নিশা, কাজের বুয়া একটু দূরে দাঁড়িয়ে, মাথার পেছনে মা। বাবা এখনো ডাক্তার নিয়ে ফেরেননি। তাহলে বাড়ি ভর্তি লোক মনে হচ্ছে কেন? আসমানি আবারও চোখ বন্ধ করলো। ফরহাদকে মনে মনে একটা চিঠি লিখলে কেমন হয়? এই যে বাবু সাহেব, আজ যে আপনার বিয়ে, সেটা কি মনে আছে? না সব ভুল মেরে বসে আছেন? গায়ে হলুদের মাছ পাঠানোর কথা মনে আছে? দয়া করে কাতল মাছ পাঠাবেন না, আমি কাতল মাছ খাই না। শুনুন বাবু সাহেব, আমার শরীর খুব খারাপ করেছে। এখন আমার মাথায় পানি এবং জলপট্টি দেয়া হচ্ছে। আমার জ্বর কত উঠেছে শুনতে চান? 105। কি সর্বনাশ, তাই না? 105 হোক বা 10 হোক, বিয়ে কিন্তু হবে। আপনার বাসর রাতটা কাটবে স্ত্রীর সেবা করে, পারবেন না? আমাদের বাসরটা হাসপাতালে হলে কেমন হয়? হাসপাতালের ধবধবে সাদা বিছানায় আমি শুয়ে আছি, আমাকে স্যালাইন দেয়া হচ্ছে, আর আপনি আমার পায়ের কাছে মুখ শুকনো করে বসে আছেন। ঘর ভর্তি স্যাভলনের গন্ধ। সবার হয় ফুলশয্যা, আমাদের হবে স্যাভলন শয্যা। মজা হবে না? আসমানি চোখ মেলল। সে অবাক হয়ে দেখল রাত হয়ে গেছে, ঘর অন্ধকার। দেয়ালে 0 পাওয়ারের বাতি জ্বলছে, সেই বাতির আলো নরম। ঘরটা অতিরিক্ত ঠান্ডা। বিজবিজ বিজবিজ শব্দ হচ্ছে। এসি চলছে নাকি? শব্দটা এসির আওয়াজের মতো লাগছে। তাদের বাড়িতে তো এসি নেই। তাকে কি কোনো ক্লিনিকে ভর্তি করা হয়েছে? হ্যাঁ, ক্লিনিক বলেই তো মনে হচ্ছে। এই তো স্ট্যান্ডের সঙ্গে স্যালাইনের ব্যাগ ঝুলছে, তাকে স্যালাইন দেয়া হচ্ছে। পায়ের কাছে একজন নার্স দাঁড়িয়ে আছে। নার্সটার চেহারা কোমল। নার্স অ্যাপ্রন পরে আছে। অ্যাপ্রনে তার নাম লেখা, রোকেয়া। অ্যাপ্রনের পকেটেই স্টেথিস্কোপ। না, তাহলে উনি নার্স না। নার্সরা অ্যাপ্রনের পকেটে স্টেথিস্কোপ নিয়ে ঘুরেন না। ইনি ডাক্তার। ডাক্তার এগিয়ে আসছেন। তিনি আসমানিকে কি যেন বললেন। আসমানি পরিষ্কার শুনতে পেল না। এসির শব্দে ডাক্তার মেয়েটির কথা ঢাকা পড়ে গেছে। আসমানের ইচ্ছা করছে তাকে জিজ্ঞেস করতে, আচ্ছা শুনুন, আজ আমার বিয়ে হবার কথা ছিল, বরযাত্রী এসেছে কিনা আপনি কি জানেন? যদি না জানেন একটু কি জেনে দেবেন? আমার আত্মীয় স্বজনরা নিশ্চয়ই আশেপাশেই আছেন, তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন। আসমানি কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথা বলতে পারছে না। ডাক্তার মেয়েটি এগিয়ে এসে স্যালাইনের ব্যাগ নাড়াচাড়া করছে। আসমানি স্যালাইনের ব্যাগের দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। আসমানির বিয়ে হয়নি। তার অসুখের কারণে যে হয়নি তা না। বিয়ে হয়নি কারণ আজ সকাল 11টা 10 মিনিটে ফরহাদের দাদাজান মারা গেছেন। মরা বাড়িতে বিয়ে হয় না।